আমি মহেশ্বরবাবু বলছি। আমি আজকে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার অতীতকে স্মরণ অর্থাৎ রিমেম্বারিং দ্য পাস্ট এই চ্যাপ্টার থেকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মিথ বা অতিকথা বা গল্পকথা বা পৌরাণিক কাহিনীর সংজ্ঞা, বৈশিষ্ট্য, এছাড়া ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর কিছু ডিফারেন্স বা পার্থক্য এবং পৌরাণিক কাহিনীর গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। তা দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা রেডি হয়ে যাও। সঙ্গে অবশ্যই খাতা কলম রাখবে, প্রয়োজনে পয়েন্টগুলো একটু নোট করে নেবে। তা প্রথমেই আমরা যেটা আলোচনা করব যে পৌরাণিক কাহিনী, অতিকথা, গল্পকথা বা মিথ কি, এটা সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করে নিই। তোমরা একটু মন দিয়ে শুনবে। না, পৌরাণিক কাহিনীর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে আমরা পৌরাণিক কাহিনী বা লোকপুরাণ বা মিথ বলব। তা লোকপুরাণগুলি লোক সমাজের দ্বারা মৌখিকভাবে সুপ্রাচীন অতীত থেকে রচিত হয়ে আসছে। মিথ শব্দটি এসছে গ্রিক শব্দ মিথোস থেকে। তার সমাজতত্ত্ববিদদের ধারণায় সমাজের চারদিকে, আকাশে, মাটিতে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটছে সেগুলির উত্তর খোঁজার তাগিদেই প্রথম লোকপুরাণ গড়ে ওঠে। তা ব্রিটেনের ফোকলোর সোসাইটির প্রতিষ্ঠাতা, মনে রাখতে হবে, ব্রিটেনের ফোকলোর সোসাইটির প্রতিষ্ঠাতা প্রত্নতত্ত্ববিদ জর্জ লরেন্স গোম, প্রত্নতত্ত্ববিদ জর্জ লরেন্স গোম, তিনি কি বলেছেন? না, তিনি বলেছেন লোকপুরাণ হল দ্য সায়েন্স অব এ প্রি সায়েন্টিফিক এজ। আবার অন্যদিকে মিথ বলতে কি বোঝায় সেই প্রসঙ্গে দ্য অক্সফোর্ড ইলাস্ট্রেটেড ডিকশনারিতে বলা হয়েছে যে এ ফিকশিয়াস প্রিমিটিভ টেল usually involving supernatural persons, some popular idea or historical phenomena, অর্থাৎ কিছু অতিমানব, কিছু প্রচলিত ধারণা বা ঐতিহাসিক ব্যাপারকে নিয়ে অলিক সাবেককালের গল্পকথাই হলো মিথ। অন্যদিকে জে এফ বিয়ারলেন তাঁর প্যারারেল মিথস গ্রন্থে লিখেছেন পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। তা যাই হোক, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে প্রাচীনকাল থেকে দেশ বিদেশে নানান পৌরাণিক কাহিনীর প্রচলন আমরা দেখতে পাই। যেমন নাম্বার 1-এ মহাকবি কালিদাসের কাহিনী, 2 নাম্বার বেহুলা লক্ষিন্দরের কাহিনী, গ্রিসের জিউসের কাহিনী, রোমান পুরাণের রোমুলাসের কাহিনী ইত্যাদি উদাহরণ হিসেবে আমরা এই পৌরাণিক কাহিনীর কথা উল্লেখ করতে পারি। এর পরের পয়েন্টে আমরা যাব বৈশিষ্ট্য। পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলো কি কি? না, পৃথিবীর প্রায় সব দেশেই পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তা এই কাহিনীগুলি সব বয়সের মানুষের কাছেই সমানভাবে জনপ্রিয়। সামগ্রিকভাবে পৌরাণিক কাহিনীগুলির মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তা সেই বৈশিষ্ট্যের পয়েন্টগুলো বলছি, তোমরা একটু নোট করে করে যাবে এবং মন দিয়ে শুনবে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ঐতিহাসিক ভিত্তি।
না পৌরাণিক কাহিনীর সঙ্গে ঐতিহাসিক ঘটনা এবং স্থানের যোগসূত্র থাকে। যেমন গ্রিসের পৌরাণিক কাহিনী থেকে আমরা কি জানতে পারি? না গ্রিসের পৌরাণিক কাহিনী থেকে গ্রিসের পাহাড় পর্বত, দেবদেবী এবং সময়কালের কথা জানা যায়। অনুরূপভাবে ভারতের পৌরাণিক কাহিনী থেকেও বিভিন্ন রাজা, স্থান, যুদ্ধ, দেবদেবী ও সময়কালের কথা আমরা জানতে পারি। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে চরিত্রগত। না চরিত্রগত বৈশিষ্ট্য আমরা বলতে পারি লোকপুরাণে বা পৌরাণিক কাহিনীতে কেন্দ্রীয় চরিত্র হলো অলৌকিক দেবদেবীগণ। এতে কাহিনীর মূল চরিত্র ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির উপর আরোপিত। মূল চরিত্রটি ঈশ্বরের অলৌকিক লীলা কাহিনী বা কর্মকাণ্ডের রূপকার। নেক্সট পয়েন্টে আমরা চলে যাই 3 নাম্বার, উৎসগত সাদৃশ্য। ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলি মূলত সেই সব দেশের মহাকাব্যের মধ্যে বেশি পাওয়া যায়। যেমন ভারতের রামায়ণ ও মহাভারত, গ্রিসের ইলিয়াড ও ওডিসি ইত্যাদি মহাকাব্য ক্ষেত্রে বিশেষভাবে আমরা উল্লেখ করতে পারি, যদিও পৃথকভাবে পুরাণগুলির অস্তিত্ব লক্ষণীয়। নাম্বার 4 পয়েন্টটা হচ্ছে ধর্মভিত্তিক। 4 নাম্বার পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মভিত্তিক। মিথ বা কল্পকাহিনীগুলি প্রধানত ধর্মভিত্তিক। কল্পকাহিনী বা পৌরাণিক কাহিনীগুলি প্রধানত ধর্মভিত্তিক। বিভিন্ন ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় সংস্কার, প্রচলিত রীতিনীতি প্রভৃতির ভিত্তিতে জন্ম হয় পৌরাণিক কাহিনীগুলির। সৃষ্টিতত্ত্ব, দেবতা মানুষের নানান কার্যকলাপ, স্বর্গ নরক, পাপ পুণ্য এসবই হলো পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু। নাম্বার 5 পয়েন্টে পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি বিশ্বজনীনতা। না বিশ্বের প্রায় প্রতিটি দেশেরই কিছু নিজস্ব পৌরাণিক কাহিনী রয়েছে। আশ্চর্যের বিষয় এটাই যে বিশ্ব সৃষ্টির ধারণা, দেবদেবীর সৃষ্টি সংক্রান্ত বর্ণনা এবং মহাপ্লাবন কর্তৃক পৃথিবী ধ্বংসের ধারণা ইত্যাদি বিষয়ে পৌরাণিক কাহিনীগুলির বর্ণনায় একটা মিল, একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। নাম্বার 6 পয়েন্টে আমরা উল্লেখ করতে পারি মৌখিক পরম্পরা। প্রাচীনকাল থেকে পৌরাণিক কাহিনীগুলি সঞ্চালিত হয়েছিল কিসের উপর? না মৌখিক পরম্পরার মাধ্যমে, মুখে মুখে প্রচারিত। বিশ্বের জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলির মুখে মুখে প্রচারিত হয় তার মধ্যে বহু কাল্পনিক ঘটনার সংমিশ্রণ ঘটতে দেখা গেছে। আর লাস্ট পয়েন্টটা আমরা বলবো বৈশিষ্ট্যে শিক্ষামূলক। না পৌরাণিক কাহিনীগুলি শিক্ষামূলক। এগুলির মধ্যে দিয়ে সেই সব দেশের অতীত, ইতিহাস, দর্শন, ধর্ম, সাংস্কৃতিক বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। এরপরের পয়েন্টে আমরা যাব ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর মধ্যে কি কি পার্থক্য আছে। কয়েকটা ইম্পর্টেন্ট পার্থক্য আমি উল্লেখ করছি, তোমরা নোট করতে পারো, তোমরা লিখে রাখতে পারো। তা ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্যগুলোর পয়েন্ট আমি বলছি, সেগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। এদের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য আছে। যেমন অর্থের দিক থেকে পার্থক্য আছে। ইতিহাস আবিধানিক অর্থে ইতিহাস অর্থ বা ইতিহাস বলতে বোঝায় মানুষের কাহিনী, আর পৌরাণিক কাহিনী বলতে বোঝায় অলৌকিক কাহিনী বা দীর্ঘকাল ধরে চলে আসা গল্প যা সম্পূর্ণ সত্য নয়। নাম্বার 2তে উদ্দেশ্য মধ্যে পার্থক্য আছে। ইতিহাসের উদ্দেশ্য কি? না ইতিহাসের উদ্দেশ্য হলো মানুষ কিভাবে বিভিন্ন বাধা জয় করে বর্তমানে এসে পৌঁছেছে তার কালানুক্রমিক বর্ণনার মাধ্যমে ভবিষ্যতের দিশা দেখানো এবং মানুষের সমাজ সংস্কৃতিকে তুলে ধরা। অন্যদিকে পৌরাণিক কাহিনীগুলিও কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছিল, কিন্তু এই কাহিনীগুলি মানুষকে ভবিষ্যতের দিশা দেখাতে পারেনি। নাম্বার 3 হচ্ছে সময়ানুক্রম। সময়ানুক্রমটা কি?
না ইতিহাস লেখার সময় ঘটনার সময়কাল, সাল, তারিখ ইত্যাদি উল্লেখ থাকে। ফলে ঘটনাটি কতটা প্রাচীন বা কোন সময়ে ঘটেছিল তা সহজে আমরা জানতে পারি। কিন্তু অন্যদিকে পৌরাণিক কাহিনীগুলিতে সময়কালের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। অনেক সময়ে অবাস্তব, ভুল বা সম্পূর্ণ বিপরীত সময়ের উল্লেখ থাকে। নাম্বার 4 পয়েন্টে আমরা আ যে পার্থক্যটা আলোচনা করব সেটা হচ্ছে মূল চরিত্র। মূল চরিত্রের দিক দিয়েও আ ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ইতিহাসের মূল চরিত্র হলো মানুষ। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণ। অন্যদিকে পৌরাণিক কাহিনীগুলির মূল চরিত্র হলো অলৌকিক দেবদেবী। এটাতেও পার্থক্য আছে। নাম্বার 5 পয়েন্ট হচ্ছে বিষয়বস্তুর পার্থক্য আছে। ইতিহাসের বিষয়বস্তুটা কার না? ইতিহাসের বিষয়বস্তু হলো মানব সমাজ, মানব সভ্যতা, সাম্রাজ্যের উত্থান পতনের কথা, রাজনীতি, ধর্ম, অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি ইতিহাসের আলোচ্য বিষয়। অন্যদিকে পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু কি? না পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু হলো বিশ্ব সৃষ্টির রহস্য, দেব-দেবী, দানব, মানুষ, জন্ম মৃত্যু, পাপ পুণ্য, স্বর্গ, নরক, পুনর্জন্ম ইত্যাদি। আর প্রকৃতিগত কিছু পার্থক্য আছে। কি? না ইতিহাসের কাহিনী বা ঘটনাবলীর একটি বাস্তব ভিত্তি রয়েছে। অর্থাৎ ইতিহাসের সমস্ত ঘটনাই সত্য। কিন্তু পৌরাণিক কাহিনীগুলি ধর্মভিত্তিক এবং কল্পনাশ্রয়ী। এই কাহিনীগুলিতে কল্পনা এমনভাবে মিশে রয়েছে যে এর থেকে ইতিহাস সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমরা ৭ নাম্বার পয়েন্টে বলব গতিশীলতা সম্পর্কে পার্থক্য আছে। না ইতিহাস বিষয়টি হচ্ছে গতিশীল। ইতিহাসের ব্যাখ্যার পরিবর্তন ঘটে। কিন্তু পৌরাণিক কাহিনীগুলির প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রকম থেকে যায়। একই রকম থেকে যায়। আমরা ৮ নাম্বার পয়েন্টে চলে যাই। বর্ণনা। ইতিহাস গল্প কাহিনী নয়। বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে বিচার বিশ্লেষণের পর ইতিহাসের যে তথ্য আবিষ্কৃত হয় তার বর্ণনা হচ্ছে নিরস বস্তুনিষ্ঠ। কিন্তু পৌরাণিক কাহিনীগুলির বর্ণনা কেমন? না পৌরাণিক কাহিনীগুলি কল্পনা মিশ্রিত, আবেগপ্রবণ, বর্ণনায় সমৃদ্ধ। এর মধ্যে সাহিত্যধর্মী বর্ণনা দেখা যায়। আর লাস্ট পয়েন্ট ৯ নম্বরে ইতিহাস চর্চা। না আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আকর উপাদান হিসেবে পুরনো দলিল, দস্তাবেজ, বিভিন্ন প্রতিবেদন, পত্র-পত্রিকা, পাণ্ডুলিপি, দিনলিপি, চিঠিপত্র এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন ব্যবহার করা হয়। নানান বিচার বিশ্লেষণের পর ইতিহাসকে পুনর্নির্মাণ করা হয়। অন্যদিকে পৌরাণিক কাহিনীর ক্ষেত্রে এই ধরনের কোনো পদ্ধতি অনুসরণ করা সম্ভব হয় না। তথ্যের আংশিক বাস্তবতা থাকলেও তার সীমাবদ্ধতা প্রচুর। তাহলে পৌরাণিক কাহিনীর ক্ষেত্রে আমরা কি দেখছি? না পৌরাণিক কাহিনীর ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি অনুসরণ করা সম্ভব হয় না। তথ্যের আংশিক বাস্তবতা থাকলেও তার সীমাবদ্ধতা প্রচুর। এছাড়া তথ্যগুলি লোকমুখে প্রচলিত। তাদের প্রামাণ্যতা নিয়ে সংশয়ের অবকাশ থাকে। এই কয়েকটা পার্থক্য বললাম। এই পয়েন্টগুলো মাথায় রাখবে। নোট করে রেখেছো। এই পয়েন্টগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট অন্তত ৫টা ৬টা অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে আমরা আলোচনা করব যে পৌরাণিক কাহিনীর গুরুত্বটা কতখানি। পৌরাণিক কাহিনীর গুরুত্বটা কতখানি সেটা একটু আমরা আলোচনা করে নিই। তা এটাও আমি সাব পয়েন্ট দিয়ে আমি আলোচনা করব। সেই পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। না লোক সংস্কৃতির মননশীল চর্চায় মিথ বা পৌরাণিক কাহিনীগুলির সমগ্র বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। কেবলমাত্র লোককথার গল্পরসের আবেদনের দিক থেকে নয়, সংস্কৃতির বৃহত্তর পরিমণ্ডলেও মিথের গুরুত্ব অপরিসীম। যে পয়েন্টগুলো আলোচনা করছি সেটা তোমরা নোট করো। প্রথম পয়েন্টটা হচ্ছে
অতীত সম্পর্কে জ্ঞান। না, পৌরাণিক কাহিনীগুলি প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে চলে আসছে। এর মাধ্যমে অতীতের অনেক ঘটনা যেমন বর্তমান প্রজন্ম জানতে পারে, তেমনি অতীতের বিভিন্ন শিক্ষণীয় বিষয় সম্পর্কেও আমরা জ্ঞান লাভ করতে পারি। নাম্বার 2 হচ্ছে ঈশ্বর বিশ্বাস। পৌরাণিক কাহিনীগুলি ধর্মভিত্তিক হওয়ায় এগুলির মাধ্যমে মানুষ ঈশ্বর এবং তার শক্তিকে গভীরভাবে উপলব্ধি করে। এই কাহিনীগুলি মানুষকে ঈশ্বরমুখী করে তোলে এবং পাঠক মনে ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্ম দেয়। এই কারণে পৌরাণিক কাহিনীর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। নাম্বার 3 আমরা বলবো নীতিগত শিক্ষা প্রদানেও পৌরাণিক কাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জীবন মৃত্যু, সত্য মিথ্যা, ভালো মন্দ ইত্যাদি বিষয়ে নীতিগত শিক্ষা পৌরাণিক কাহিনীর মধ্য দিয়ে পাওয়া যায়। জনসাধারণের মধ্যে নীতিবোধের প্রসার ঘটাতেও এগুলির গুরুত্ব অপরিসীম। নাম্বার 4 পয়েন্টে আমরা বলবো যে বিজ্ঞান চেতনার সঙ্গে এর সাদৃশ্য বা মিল দেখতে পাই। বর্তমানের বিজ্ঞান চেতনার সঙ্গে মিথ এর সাদৃশ্য লক্ষণীয় বা মিল দেখা যায়। কিরকম? না, মানব মনের কৌতূহল এবং জিজ্ঞাসার উত্তরের অনুসন্ধান হলো এই কাহিনী। প্রাচীন মানুষ প্রাকৃতিক ঘটনাগুলির ব্যাখ্যা করতে মিথগুলির জন্ম দেয়। সেই সময়ে বিজ্ঞান বুদ্ধির উন্মেষ না হলেও পৌরাণিক কাহিনীগুলিতে মানুষের আদিম বিজ্ঞান ভাবনার প্রকাশ ঘটেছে। স্ট্যান্ডার্ড ডিকশনারি অফ ফোকলোরের ভাষায় মিথ এক্সপ্লেন ম্যাটার্স ইন দ্য সায়েন্স অফ প্রি সায়েন্টিফিক এজ, অর্থাৎ প্রাক বিজ্ঞান যুগের বিজ্ঞান ব্যাখ্যা করছে। নাম্বার 5 আমরা বলতে পারবো পয়েন্টটা ইতিহাসের উপাদান হিসেবে এর গুরুত্ব আছে। কিরকম? না, পৌরাণিক কাহিনীগুলোতে অনেক সময় প্রচ্ছন্নভাবে ঐতিহাসিক বিভিন্ন আমরা তথ্য পেয়ে থাকি। ডক্টর রণবীর চক্রবর্তীর মতে পুরাণে বর্ণিত রাজবংশগুলির অধিকাংশই স্বীকৃত সত্য। তুলনামূলক পদ্ধতিতে এই কাহিনীগুলি থেকে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে। ঐতিহাসিক রামচরণ শর্মা পুরাণে বর্ণিত কলিযুগের সূত্র ধরে ভারতে আদি মধ্যযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব বিষয়ে আলোচনা করেছেন। কি সম্পর্কে? না, রামচরণ শর্মা পুরাণে বর্ণিত কলিযুগের সূত্র ধরে ভারতে আদি মধ্যযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া পৌরাণিক কাহিনীগুলি ইতিহাসের ধারাবাহিকতাকে রক্ষা করে চলেছে। এই দিক দিয়ে ইতিহাসের উপাদান হিসেবে পৌরাণিক কাহিনীর গুরুত্ব লক্ষণীয়। নাম্বার 6 পয়েন্টে আমরা বলতে পারি যে মনোরঞ্জনের মাধ্যমে আমাদের পৌরাণিক কাহিনীগুলো মনোরঞ্জনের মাধ্যম হিসেবে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সুপ্রাচীনকাল থেকেই পৌরাণিক কাহিনীগুলি মনোরঞ্জনের মাধ্যম হিসেবে জনপ্রিয় এবং বহুল প্রচলিত। দেবতা অসুর দ্বন্দ্ব অথবা ভালোর সঙ্গে মন্দের লড়াইয়ে শেষ পর্যন্ত ভালোর জয় মানুষের মনে সদ্ভাবনার জন্ম দিচ্ছে। তাহলে একদিকে যেমন এই কাহিনীগুলি কি না দেবতা অসুর দ্বন্দ্ব অথবা ভালোর সঙ্গে মন্দের লড়াইয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে ভালোর জয় মানুষের মনে একটা সৎ ভাবনার জন্ম দিচ্ছে। তাই বর্তমানেও এই সকল কাহিনীগুলি নাটক এর রূপ নিয়ে আমরা দেখতে পারি, যাত্রা ও চলচ্চিত্রের উপাদান হিসেবেও
আমরা দেখি এটা ব্যবহৃত হচ্ছে এই পৌরাণিক কাহিনী। তাহলে এখান থেকে মানুষ একটা গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারে। আমরা এটা পরিশেষে বলতে পারি যে কল্পনা, অতিরঞ্জন, ধর্মকেন্দ্রিকতা ইত্যাদি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আধুনিক ইতিহাস চর্চায় এই পৌরাণিক কাহিনীর গুরুত্ব অপরিসীম। কিরকম? না, মানব সংস্কৃতিতে মিথের আবশ্যিকতা সম্পর্কে ফ্রেজার এর মন্তব্য হলো যে ceremonies often die out while myths survive, and thus we are left to infer the dead ceremony from the living myth. আরেকবার বলছি, এটা মাথায় রেখো। ফ্রেজার মন্তব্য করেছেন যে ceremonies often die out while myths survive, and thus we are left to infer the dead ceremony from the living myth. অর্থাৎ আচার অনুষ্ঠান প্রায় লুপ্ত হয়ে যায় যখন কিনা মিথ বেঁচে থাকে, এবং সেভাবে আমাদের জীবন্ত মিথ থেকে মৃত আচার অনুষ্ঠানকে অনুমান করতে হয়। তা আজকের মিথ বা পৌরাণিক কাহিনীর সংজ্ঞা, বৈশিষ্ট্য, ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর মধ্যে কিছু পার্থক্য এবং পৌরাণিক কাহিনীর যে গুরুত্ব, সেটা আমি সংক্ষেপে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই মন দিয়ে শুনেছ। এটা বাড়িতে খাতায় তোমরা নোট আকারেও তৈরি করতে পারো। প্রশ্নটা এরকম হতে পারে যে মিথ বা অতিকথা বা গল্পকথা বা পৌরাণিক কাহিনীর সংজ্ঞা কি এবং এর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর সঙ্গে যুক্ত হতে পারে ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর পার্থক্যগুলি আলোচনা করো। এটা হয়তো 2 নাম্বার হতে পারে, 4 নাম্বার হতে পারে। আর এর সঙ্গে যোগ হতে পারে পৌরাণিক কাহিনীর গুরুত্ব সংক্ষেপে আলোচনা। তা আমি 7-8টা পয়েন্ট উল্লেখ করেছি। তার মধ্যে অন্তত 4 নাম্বার থাকলে অবশ্যই 4টা পয়েন্ট দিতে হবে। যাই হোক, আজকে এই ফার্স্ট চ্যাপ্টারের মিথ, অতিকথা বা পৌরাণিক কাহিনীর সংজ্ঞা, বৈশিষ্ট্য, ইতিহাস, পৌরাণিক কাহিনীর পার্থক্য এবং পৌরাণিক কাহিনীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনা এখানেই শেষ করছি। এবারে নেক্সট উইকে আবার ফার্স্ট চ্যাপ্টার থেকে আবার একটা টপিক আমি পড়াবো। আজকে এখানে শেষ করছি। দ্যাটস অল।